আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আজকে অনেকদিন পর একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পেলাম। এই ঘটনাটি আজ আপনাদের মাঝে প্রকাশ করব। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আশা করব ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ ইমন। আমি এবার প্রথম আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিবেন। যাই হোক, চলুন ঘটনায় চলে যাই। আমার বয়স 19 বছর। আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। এসএসসি পরীক্ষার হলে আমার একটি ছেলের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়। তারই আরেকটা ফ্রেন্ড আছে, তার নাম মোসাম্মদ পাখি। পাখির সঙ্গেও আমার বেশ ভালো বন্ধুত্ব হয়। আমাদের তিনজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক জড়িয়ে পড়ি আমরা। মূলত পরীক্ষার শেষে আমরা তিনজনে একই জায়গায় ভর্তি হই, তিনজনে একই ভার্সিটিতে পড়তে লাগি। পড়তে পড়তে প্রায় 2 বছর কেটে গেল। এতদিন হলে পাখির সঙ্গে আমার কথা হয়, তার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। জানি না, আস্তে আস্তে তার প্রতি আমার আগ্রহটা বেড়ে চলেছে। আমি আসলে জানি না এটা কিসের লক্ষণ। তাকে যেন একটা মুহূর্ত না দেখলে আমি ঠিক থাকতে পারি না। আমার মনে হয় তার সঙ্গে আমি প্রেমের সম্পর্কে জড়িয়ে যাচ্ছি। তাকে যতই দেখতেছি ততই ভালো লাগতেছে। সে যেন দিন দিন আরো সুন্দর হচ্ছে। আমি আসলে বুঝতে পারি না এটা কিসের লক্ষণ, তবে এতটুকু বুঝতে পারতেছি তার প্রতি আমার একটা আলাদা টান কাজ করে সব সময়। এটা কি ভালোবাসার লক্ষণ? আমি আসলে বুঝতে পারি না। আমি একদিন সিদ্ধান্ত নিলাম পাখিকে আমি প্রপোজ করব, কিন্তু ভয় পাচ্ছে যদি সে খারাপ মাইন্ডে নেয়, সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আমি আমার পুরনো এক বন্ধুর কাছে ফোন দিলাম, তার সঙ্গে কথা বললাম। সে আমাকে বলল, তুই তাড়াতাড়ি প্রপোজ করে ফেল, যা হয় পরে দেখা যাবে। আমিও সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হ্যাঁ প্রপোজ করে দেখা যাক। যদি সে রাজি হয়, আবার চিন্তা করি যদি সে রাজি না হয়, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তখন কি হবে। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম তাকে আমি প্রপোজ করব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি পাখির কাছে চলে গেলাম, যে পাখিকে ভয়ে ভয়ে তাকে ডাক দিলাম। সে আমার দিকে ঘুরে তাকালো। আমি তার চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারি না। আমিও পিছন দিকে ঘুরে তাকালাম। সে বলল, কি হয়েছে, তুমি পিছন দিকে তাকালে কেন, আমার দিকে তাকাও। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম। আমার সারা শরীরটা ঘেমে গেছে। আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না। পাখি আমাকে বলল, কি হয়েছে, কিছু বলবা? আমি বলতেছি, হ্যাঁ কিছু তো বলার জন্য এসেছি। পাখি বলল, কি বলবা বলো। আমি আর কথা বলতে পারতেছি না, মুখ দিয়ে যেন আমার কথা বেরোচ্ছে না। পাখি বলল, তুমি কিছু না বললে আমি এখান থেকে চলে যাব, আমি বাসায় যাব। বাসা থেকে ফোন দিয়েছে আমার। আমি পাখিকে বললাম, একটু দাঁড়াও, আমি একটু কথা বলবো তোমার সঙ্গে। আমি কথা বলবো কিন্তু বলতে পারতেছি না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আমি লিখে দিলাম। আমি ওখানে লিখলাম, পাখি আমি তোমাকে অনেক ভালোবেসি। পাখিও প্রথমে আমার দিকে রাগান্বিতভাবেই তাকিয়েছিল। আমার তো ভয় ধরে গিয়েছে। কিছুক্ষণ পরে হেসে উঠে বলল, আমিও তোমাকে অনেক পছন্দ করি, আমিও তোমাকে ভালোবাসি। আমার জীবনের সব থেকে সুখের মুহূর্ত ছিল ওটা। আমার ভালো লাগার মানুষকে আমি পেয়ে গিয়েছি। আমার আর কিচ্ছু চাই না। এসব কিছু ভাবতেছি। সত্যি কথা বলতে
পাখিকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। আজ বলে ফেলেছি। আমার আর কিছুই চাওয়ার নেই। যতটুকু চাওয়ার ছিল আমি পেয়ে গিয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি পাখিকে পেয়েছি। এরই ভিতরেই আমার এখানে হৃদয় সে হাজির হলো। আমি তো প্রচণ্ড খুশি। দৌড়ে যেয়ে হৃদয়ের গলাটা চেপে ধরলাম। পাখি হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। হৃদয় বলল, কি হয়েছে, এত খুশি কেন? আমি হৃদয়কে বললাম, শুধু খুশি না, আমি প্রচণ্ড খুশি, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গিয়েছি। হৃদয় বলল, কি বলিস? তাহলে তো পার্টি দিতে হবে, নাহলে কি তোকে আমি ছাড়বো না। পার্টি দিবি কখন তাই বল। আমি বললাম, আরে পার্টি দিব তো। হৃদয় বলল, আচ্ছা, কে তোর ভালোবাসার মানুষ? আমার সঙ্গে তার পরিচয় করে দিবি না? আমি হৃদয়কে বললাম, পরিচয় করে দেওয়া লাগবে কেন? তুই তো চিনিস তাকে। হৃদয় বলল, কি বলিস? আমিও চিনি। কে সে মেয়ে? আমাদের ভার্সিটির নাকি? আমি বললাম, শুধু ভার্সিটি না, আমাদের ক্লোজ ফ্রেন্ড পাখি। হৃদয় যেন আকাশ থেকে পড়লো। তার মুখে যেন কালো অন্ধকার নেমে এলো। সে যেন আর কোনো কথা বলতেছে না। আমি বললাম, কি শখ খেয়ে গিয়েছিস? শখ খাওয়ারই কথা। আমি অনেক দিন থেকে পাখিকে ভালোবাসি, আজকে প্রপোজ করলাম। পাখিও রাজি হয়ে গিয়েছে। বিশ্বাস কর বন্ধু, আমার আজ সব থেকে বেশি আনন্দ হচ্ছে। আমার আজ সব থেকে বড় খুশির দিন। আমি আজকে রাতে তোদেরকে পার্টি দিব, যা আমি কথা দিলাম। হৃদয় ওখান থেকে হঠাৎ করে উঠে চলে গেল। সে আমার সঙ্গে আর কোনো কথাই বলল না। আমরা আর বুঝতে বাকি রইল না হৃদয় আমার কথায় কষ্ট পেয়েছে। হৃদয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাইলে কি হৃদয় আমাদের সম্পর্কটা মেনে নিতে পারতেছে না? সে আমাদের সম্পর্কে খুশি না? আমাদের সম্পর্কটা হৃদয় পছন্দ করেনি। আমার এটা আর বুঝতে বাকি রইল না। সেদিন থেকে হৃদয় আমাদের সঙ্গে কথাবার্তা খুব কমই বলতো। কি জানি, সবসময় আমাদেরকে দেখলে মন মরা হয়ে বসে থাকতো। শুধু তাই না, আমাকে দেখে প্রচণ্ড হিংসা করতো। বিষয়গুলো আমি আগে কখনো লক্ষ্য করিনি। আগে কখনো এসব কিছু করেওনি সে। আমাদের সঙ্গে বেশ মন খুলেই কথা বলতো, কিন্তু কি দাঁড়ান কিছুদিন হলে দেখতেছি সে আমাদের সঙ্গে ঠিক মতো মেলামেশা করতেছে না। একদিন আমি হৃদয়কে বললাম, কিরে বন্ধু, কি হয়েছে তোর? আমাদের সঙ্গে আগের মতো আর কথা বলিস না। কি হয়েছে তোর? কোনো সমস্যা? হৃদয় ওখানে কোনো কথা বললো না, আমার কাছ থেকে উঠে চলে গেল। আমিও আর তেমন কিছু জিজ্ঞেস করলাম না। আমি বাড়িতে চলে গেলাম, যে পাখির কাছে ফোন দিলাম। আমি পাখিকে সব ঘটনা খুলে বললাম। পাখিও আমাকে বলল, জানি না আর কি হয়েছে। আমি বললাম, তুমি একটু হৃদয়কে জিজ্ঞেস করো, হৃদয়ের কোনো সমস্যা হয়েছে নাকি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তো কিছু একটা করতে পারবো। পাখি আমাকে বলল, যদি সে কিছু বলে তাহলে তো কিছু একটা করতে পারবো, না বললে কেমন করে কি করব আমরা? আমি বললাম, হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, কালকে আমরা ভার্সিটির পর হৃদয়ের বাড়িতে যাব। হৃদয়ের আম্মার সঙ্গে কথা বলবো, দেখি তো এসব বিষয়ে হৃদয়ের আম্মা কিছু জানে নাকি। পরের দিন ভার্সিটির পর আমরা চলে গেলাম হৃদয়ের বাড়িতে। হৃদয়কে আমি কিছুই বলিনি যে আমরা তোদের বাড়িতে যাব। হৃদয়কে কিছু না জানিয়ে আমরা দুজনে আগেই চলে গেলাম, যে হৃদয়ের আম্মার সঙ্গে কথা বললাম। হৃদয়ের আম্মা বলল, আমি জানি না, কদিন যাবৎ দেখতেছি হৃদয় মন মরা হয়ে বসে থাকে, ঠিকমতো খাবার খাচ্ছে না। কি হয়েছে আমি নিজেও জানি না। আমরা আর বুঝতে বাকি রইল না, হৃদয় আমাদের ওপর মন খারাপ করে বসে আছে। আমরা বসে আছি হৃদয়ের জন্য। এর ভিতরেই হৃদয় চলে এলো, এসে ডাইরেক্ট তার রুমে ঢুকলো। আমরা তো কাউকে কিছু বলিনি, আর হৃদয়ের আম্মাকেও বলে দিয়েছে আপনি যেন হৃদয়কে কিছু বলেন না আবার। কিছুক্ষণ পর আমরাও প্রবেশ করলাম হৃদয়ের রুমে। হৃদয় দেখি বিছানায় শুয়ে আছে। আমি যে হৃদয়ের পাশে বসলাম, বসে হৃদয়কে বললাম, দেখ বন্ধু, তুই যদি এভাবে বসে থাকিস তাহলে আমাদের কেমন লাগবে। হৃদয় যেন হঠাৎ করে আমার উপর ক্ষিপ্ত হয়ে গেল। এর ভিতরেই পাখি দৌড়ে এলো, এসে হৃদয়কে বলতেছে, কি হয়েছে তোর? তুই সবার সঙ্গে এরকম ব্যবহার কেন করতেছিস? হৃদয় পাখিকে বলল,
তুই মেয়ে মানুষের মধ্যেই থাক, আমাদের মাঝে আসার চেষ্টা করিস না। আরেকটি কথা বলি, তোদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি তোদের মুখও দেখতে চাই না। তোরা এখান থেকে চলে যা, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। আর একটা কথা মাথায় রাখিস, আমি আর ভার্সিটিতে যাব না। আমি একটি চাকরি পেয়েছি, কাল থেকে চাকরিতে জয়েন করব। তোদের সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে ভুলেও যোগাযোগ করার চেষ্টা করবি না। হৃদয়ের কথাগুলো শুনে যেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি হৃদয়ের দিকে। হৃদয় আমাকে বলতেছে, আর তুই তো ভুলেও যোগাযোগ করবি না, বেইমান একটা। আমি বললাম, বন্ধু আমি তোর সঙ্গে কি বেইমানি করেছি? হৃদয় বলল, তোরা অনেক ভালো মানুষ দুজনে, এখান থেকে চলে যা, আর কখনো আমার বাড়িতে আসবি না, আর আমাকে ফোন দিবি না। হৃদয়ের আম্মা দৌড়ে এসে হৃদয়কে একটা থাপ্পড় মারলো তার গালে। হৃদয় যেন রেগে আগুন হয়ে গিয়েছে। হৃদয় ওখান থেকে বেরিয়ে চলে গেল। আমরাও ওখান থেকে বেরিয়ে এলাম, এসে চলে গেলাম আমাদের বাড়িতে। আমি যেন চিন্তায় পড়ে গিয়েছি। হৃদয়ের আজ প্রথমবার এরকম ব্যবহার দেখলাম আমি। জানি না হৃদয় আমাদের উপরে এত ক্ষিপ্ত হলো কেন। এর ভিতরেই মনে পড়লো আমার পাখির কথা। আমরা আর বুঝতে বাকি রইল না, হৃদয় আমাদের দুজনের রিলেশনের কারণে আমার উপরে এত ক্ষিপ্ত হয়ে আছে। আমি পাখিকে সব ঘটনা খুলে বললাম। এর আগেও বলেছি, পাখি বিশ্বাস করেনি। দুঃখ এবার আর পাখিও বুঝতে বাকি রইল না, সেও বুঝতে পেরেছে। আমরা তার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টাও করিনি। 4-5 দিন এভাবেই কেটে গেল। হঠাৎ করে আমার বুকে ব্যথা ওঠা শুরু হলো। প্রতিদিন রাতে আমার বুক যেন ব্যথাতে আমি নড়াতে পারি না। আমার বুকের উপরে যেন কত ওজনের একটি পাথর তুলে দিয়ে রেখেছে, আমি নড়াচড়া করতে পারি না। আমি কি করব বুঝতেও পারি না। এভাবেই 3-4 দিনই কেটে গেল। আমি কাউকে কিছু বললাম না, কারণ আমি যদি কাউকে কিছু বলি তাইলে সবাই হদাহদি টেনশন করবে, যার কারণে আমি কাউকে কিছু বলিনি। এরকম করে আরও 2 দিন কেটে গেল। দিন দিন যেন আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। আমি একেবারের মতো বিছানায় পড়ে গেলাম। আগে তো ছিল রাত্রে, এখন দিনের বেলাও বুকে ব্যথা ওঠে। শুধু বুকে ব্যথা না, যখন বুকে ব্যথা ওঠে তখন আমি হাত পাও নাড়াতে পারি না। সব কিছু শুনতে পারি এবং দেখতেও পারি, সব কিছুই শুনতেছি দেখতেছি, কিন্তু আমি কথা বলতে পারতেছি না, নড়তে পারতেছি না। প্যারালাইসিস রোগীর মতো বিছানায় পড়ে আছে। আমার আব্বু একদিন হঠাৎ করে আমাকে শুয়ে থাকতে দেখলো। ঠিক দুপুরবেলা হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছে। প্রচণ্ড গরম উঠেছে সেদিন। আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে যেন মনে হলো আমার বুকের উপরে কিছু একটা উঠে বসেছে। আমি হাত পাও নাড়াতে পারতেছি না। আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। শুধু চোখ দিয়ে না, সারা শরীর দিয়েও পানি বেয়ে বেয়ে পড়তেছে, কারণ প্রচণ্ড গরম উঠেছে সেদিন। আমার তো টিনের ঘর, প্রচণ্ড গরম লাগে, রোদের তাপ। আমার আব্বু দেখলো আমি বিছানায় শুয়ে আছি, আমাকে ডাক দিল, কিরে বাইরে বের হ, এত গরমে ঘরের ভিতরে কেমন করে আছিস তুই, বাইরে বের হ। তাই বলে আব্বু বাইরে গেল। আমি তো কিছু বলতে পারতেছি না। কিছুক্ষণ পরে আব্বু আবার এসেছে, এসে আবার আমাকে ডাক দিল। আমি কথা বলতেছি না দেখে আব্বুর মনে হলো তার মনের ভিতর একটু সন্দেহ কাজ করছে। সে আমার কাছে এগিয়ে এলো, এসে বলতেছে, কি রে বাবা, বাইরে যা, এত গরমে কেমন করে আছিস? আমি তো কোনো কথা বলতে পারতেছি না, আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমার আব্বুর আর বুঝতে বাকি রইল না আমার কোনো সমস্যা হয়েছে। আব্বু খুবই দ্রুত আমার আম্মুকে ডাক দিল। আমার আম্মু দৌড়ে এলো আমার ঘরে, এসে দেখে আমি এইভাবে শুয়ে আছি। আব্বু আম্মুকে বললো, দেখো তো ইমনের কি যেন একটা হয়েছে, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি, তুমি ইমনের কাছে থাকো। আমার আম্মু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার আম্মুর কান্না দেখে আমার আশেপাশের লোকজন সবাই দৌড়ে এসেছে আমার ঘরেতে। সবাই দৌড়ে এলো, এসে আমার ঘরে ঢুকলো। ঢুকে দেখে আমি এইভাবে শুয়ে আছি। 4-5 জন আমাকে বাতাস করতেছে পেছন দিয়ে। আমি তো হাত পাও নাড়াতে পারতেছি না। আব্বু এদিকে ডাক্তারকে ফোন দিয়েছে, ডাক্তারও খুবই শীঘ্রই চলে এলো, এসে আমাকে দেখতে লাগলো। ডাক্তারও তেমন কোনো রোগ ধরতে পারতেছে না।
আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি আমার বুকের উপরে কেউ একটা বসে আছে, যার কারণে আমার এই অবস্থা হচ্ছে। আমি নড়াচড়া করতে পারতেছি না, কথাও বলতে পারতেছি না। আবার মনে হচ্ছে আমাকে হয়তোবা বোবা স্বপ্ন ধরেছে, কিন্তু বোবা স্বপ্ন দিনের বেলা কেমনে ধরবে আমি জেগে থাকা অবস্থায়? আবার প্রত্যেক দিনই বোবা স্বপ্ন কেমনে ধরে আমি তো এটাই ভাবতে পারতেছি না। এর ভিতরেই ডাক্তার বলল, একে দ্রুত ঢাকায় নিয়ে যান, নাহলে সমস্যা আরও বাড়তে পারে। আমাকে আর ওই জায়গায় রাখলো না। সেদিন রাতের বেলায় আমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। চলে গেল ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজে আমাকে ভর্তি করা হলো। এদিকে পানির মতো টাকা ঢালতেছে আমার আব্বু, কিন্তু আমার কোনো ভালো ফলাফল পাচ্ছে না। আমার অবস্থা দিন দিন খারাপ হতেই লাগলো। দেখতে দেখতে প্রায় 7 থেকে 8 দিন কেটে গেল, আমার কোনো ভালো ফলাফল হচ্ছে না। আরও যত দিন যাচ্ছে তত যেন শরীর আরও খারাপ হচ্ছে। আমি কোনো কথাই বলতে পারতেছি না। আমি এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিয়েছিলাম আমি হয়তো আর ভালো হব না, আমাকে এই অবস্থা করে সারা জীবন কাটিয়ে দিতে হবে। এর ভিতরে বারবার আমার মনে হচ্ছে পাখির কথা। পাখির মুখটা যেন আমার চোখের সামনে ভেসে উঠতেছে, তার কথা মনে হচ্ছে, আর আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আবার আমার আম্মুর মায়াবী মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে যখন, তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমি হয়তোবা সব থেকে বেশি এই দুজনকেই ভালোবেসেছি। তাদের মুখখানা যখনই আমার মনে পড়তেছে, তখনই আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, ঠিক মতো কাঁদতেও পারি না। একটু যে মন খুলে কাঁদবো সেই পরিস্থিতিও নেই। আল্লাহ আমার মুখের জবানটা এইভাবেই কেড়ে নিল। আমি বুঝতে পারি না কী করব। আমার কী দোষ ছিল? আমি কেন এমন হলাম? কী কারণে আমার এই অবস্থা আমি নিজেও জানি না। তবে এতটুকু বলতে পারি, আমার বুকের উপরে কিছু একটা বসে আছে, এতটুকু আমি স্পষ্ট বুঝতে পারি। আমাকে ঢাকা মেডিকেল কলেজ থেকেও ফিরিয়ে দিল। আমার আব্বু আমাকে নিয়ে চলে গেল ইন্ডিয়া প্রায় 1 মাসের মতো থেকে এলাম। তেমন ভালো কোনো ফলাফল পেলাম না, এতটুকুই পেয়েছি। আমি হাতটা নাড়াতে পারতেছি। আমাকে ইন্ডিয়া থেকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরে দৌড়িয়ে চলে এলো পাখি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। পাখি বলতেছে, আমি তোমাকে ছাড়া কেমন করে বাঁচবো? পাখির কান্না দেখে আমার বাড়ি বা আমার কাছে যে সব লোকজন ছিল তারা সবাই কেঁদে দিয়েছে, সবাই কান্না করতেছে। আমি কেমন করে ঠিক থাকি? আমারও চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমি ভেবে নিয়েছি আমি পাখিকে ছেড়ে দেব। পাখিকে বলার চেষ্টা করতেছি, তুমি ভালো ছেলে দেখে বিয়ে করে নাও, আমার কথা আর ভেবো না। আমি সারা জীবনে এইভাবে হয়তোবা থেকে যেতে পারবো, কিন্তু তুমি কেমন করে থাকবে? তোমাকে তো ভালো একটা জীবনসঙ্গিনী বেছে নিতে হবে। এসব কথা মনে মনে ভাবতেছি, কিন্তু প্রকাশ করতে পারতেছি না। এরই ভিতরেই হঠাৎ করে আব্বু পাখিকে জিজ্ঞেস করলো, আচ্ছা হৃদয়কে বলেছে এই কথা? পাখি বলল, হ্যাঁ হৃদয়কে বলেছি, সে কোনো কথা বলেনি। হৃদয় কোনো কথা বলেনি। আমি বারবার এই কথাটাই ভাবতেছি, হৃদয় কিভাবে আমার এই খবর শুনে চুপ করে বসে আছে আমি বুঝতে পারতেছি না। আবার ভাবতেছি হৃদয় এখনো হয়তো আমাদের উপর রাগ করে আছে, যার কারণে হৃদয় আসেনি। কিন্তু হৃদয় আসবে, আমার এতটুকু বিশ্বাস আছে। হৃদয় অবশ্যই আসবে আমাকে দেখতে, সে আমার উপর রাগ করে থাকতেই পারবে না। এর ভিতরেই আমার আব্বু কয়েকজন হুজুরকে নিয়ে এলো খাওয়ানোর জন্য। আবার আম্মু আমাকে বলল, কটা হুজুর এসেছে, আমি মানত করেছিলাম তোকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে কটা হুজুরকে ডেকে ভালো মন্দ খাওয়াবো। আমি কিছুটা খুশি হয়েছি, আবার মনটা খারাপ, হুজুরদের সঙ্গে কথা বলতে পারতেছি না। এর ভিতরেই বড় হুজুর চলে এলো আমার কাছে। এসে আমাকে দেখে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হুজুর যেন আমার থেকে চোখ সরাচ্ছে না। আমি কিছুটা অবাক হয়ে গেছি হুজুরের এরকম চাউনি দেখে। আমার আব্বু বলল, হুজুর কোনো সমস্যা হয়েছে? হুজুর কোনো কথা বলতেছে না। আমার আব্বু আবারও জিজ্ঞেস করলো হুজুরকে, কি ব্যাপার হুজুর কোনো কথা বলতেছেন না যে? হুজুর বলল, এটাই তোমার ছেলে তো, তাই না? আমার আব্বু বললো, হ্যাঁ এটাই আমার ছেলে।
ওরে বলল, এনার নাম কি? আমার আব্বু বলল, ইমন। হুজুর বলল, একে কালো জাদু করা হয়েছে, তুমি যত দ্রুত পারো একে নিয়ে আমি একটা হুজুরের নাম্বার দিচ্ছি, ওর সঙ্গে যোগাযোগ করো। খুবই দ্রুত চলে যাও সেই হুজুরের কাছে, নাহলে কিন্তু তোমার ছেলেকে বাঁচাতে পারবে না, কিছুদিনের মধ্যে সে মারা যাবে। যত দ্রুত সম্ভব চলে যাও সেই হুজুরের কাছে, আমি নাম্বার আর ঠিকানা লিখে দিচ্ছি, তুমি লিখে নাও। আমার আব্বু আর দেরি করলো না, হুজুরের কাছ থেকে সেই বড় হুজুরের নাম ঠিকানা সব কিছু লিখে নিল, নিয়ে আমাকে নিয়ে চলে গেল সেই হুজুরের কাছে। আমরা হুজুরের কাছে কে কে যাচ্ছি আপনারা হয়তো বা শুনতে যাচ্ছেন। হ্যাঁ, আমি এটাও বলবো। আমরা ওখানে যাচ্ছি আমি, আমার আব্বু, সঙ্গে আছে আমার আম্মু আর আমার সেই প্রিয় মানুষটা পাখি। আমরা কয়জনে চলে গেলাম হুজুরের কাছে, আমাকে ধরে আছে আমার আব্বু। আমরা হুজুরের চেম্বারে চলে গেলাম, যে চেম্বারের সামনে টোকা দিতেই হুজুর কিছু একটা আন্দাজ করতে পেরেছে। হুজুর ডাক দিয়ে বলল, শুধু আপনি একাই ভেতরে আসবেন, অন্য কেউ আসবে না। আমার আব্বু আমাকে বসিয়ে দিল, আমি বসে আছি টেবিলে, আমাকে ধরে আছে আমার আম্মু আর পাখি। আব্বু একাই চেম্বারের ভেতরে প্রবেশ করলো, জানি না সেখানে তারা কি কথা বললো। কিছুক্ষণ পরে আমাকে নিয়ে গেল চেম্বারের ভিতরে, আমি চেম্বারে ঢুকে গেলাম। আমি মনে মনে সালাম দিচ্ছি হুজুরকে, হুজুর বুঝতে পেরেছে, হুজুর সালামটাও নিল। হুজুর বলল, বসো। আমি মনে মনে ভাবতেছি, হুজুর কেমন করে আমার সালাম নিল, আমি কি তাহলে কথা বলতে পেরেছি? হুজুর বলল, না তুমি কথা বলতে পারোনি, আমি তোমার মনের কথা বুঝতে পারতেছি, তাই আমি তোমার সালামটা নিতে পেরেছি। আমি তো অবাক হয়ে গিয়েছি হুজুরের কায়কারবার দেখে। যাই হোক, হুজুর আমাকে চেয়ারে বসালো, বসে হুজুর কে জানে মন্ত্র পড়তেছে, পরে আমার শরীরে ফোঁ দিচ্ছে, ফোঁ দিয়ে বলতেছে, একে কালো জাদু করা হয়েছে, আর কালো জাদু করেছে এর কাছের লোকে। আমি তো অবাক হয়ে গিয়েছি, আমার কাছের কে বা আমাকে কালো জাদু করবে। হুজুর বলল, তোমার ফ্রেন্ডের মধ্যে কে কে আছে? আমি হুজুরকে তো কিছু বলতে পারতেছি না, মনে মনে বলতেছি, আমার সঙ্গে আমার প্রিয়তমা পাখি আর আমার প্রাণের বন্ধু হৃদয়, আমরা তিনজনে খুবই কলিজার বন্ধু, তিনজনকে ছাড়া থাকতে পারে না। হুজুর সব কিছুই বুঝতে পেরেছে। হুজুর বলতেছে, তোমাকে হৃদয় কালো জাদু করেছে, শুধু তোমাকে না, আজকে যে কিছুক্ষণ আগে পাখিকেও কালো জাদু করেছে। পাখিকে ডাক দাও। পাখিও ভেতরে এলো, পাখিকে বলতেছে, তোমাকেও কালো জাদু করা হয়েছে, তোমার কি কোনো পরিবর্তন বুঝতে পারতেছো তুমি? পাখি বললো, হ্যাঁ, আমার শরীরটা ব্যথা করতেছে অনেকক্ষণ যাবৎ। হুজুর বলল, তোমাকেও কালো জাদু করা হয়েছে, তোমাদের দুজনকে কালো জাদু করেছে। আমি তো অবাক হয়ে গিয়েছি হুজুরের কথা শুনে, যতটুকু না অবাক হয়েছি তার থেকে বেশি কষ্ট পাচ্ছি, কারণ আমি তাকে এত ভালোবাসি, সে আমাকে কালো জাদু করলো, শুধু আমাকে না পাখিকেও করেছে, আমি তো তাকে ছাড়বো না। হুজুর বলল, তোমাদের ভালো হওয়ার একটা মাত্রই উপায় আছে। আমরা বলল, কি ওই উপায়? হুজুর বলল, আমি মেয়েটিকে তো এক্ষুনি কালো জাদু মুক্ত করে দিতে পারবো, কিন্তু আপনার ছেলেকে আমি এক্ষুনি পারবো না। আপনার ছেলেকে আপনাকেই মুক্ত করতে হবে তার কালো জাদু, তার উপর থেকে খারাপ ছায়াটা নামিয়ে নিতে হবে আপনাকেই, নাইলে অন্য কেউ পারবে না। আমার আব্বু বললো, আচ্ছা, আপনি মেয়েটাকে উপর থেকে কালো জাদুটা সরিয়ে নিন। হুজুর মন্ত্র পড়তেছে আর ফোঁ দিচ্ছে, এদিকে পাখি তো অস্থির হয়ে যাচ্ছে, রীতিমতো পাখি শরীরটা ঘেমে যেতে লাগলো, পাখি প্রচণ্ড কষ্ট পাচ্ছে, আমার তো কলিজাটা ফেটে যাচ্ছে পাখি কারবার দেখে, পাখি অনেক কষ্ট পাচ্ছে। আমি তো জানি এর কালো জাদু কতটা ভয়ানক, আমাকে তো করেছে আমি জানি, এখন পাখির উপরেও। আমি তো মনে মনে প্রচণ্ড রাগান্বিত হচ্ছি, সব থেকে বেশি কষ্ট লাগতেছে এ জায়গায়, আমাদের দুজনকে কালো জাদু করেছে আমার প্রাণপ্রিয় বন্ধু, সে এতটা নিষ্ঠুর কেমন করে হতে পারলো? সামান্য একটি বিষয় নিয়ে আমাদের দুজনের উপরে কালো জাদু করেছে। হুজুর প্রায় আধা ঘন্টা পর হুজুর বলল, মেয়েটির উপর থেকে কালো জাদু সরিয়ে নেওয়া হয়েছে, মেয়েটার কোনো সমস্যা হবে না, আমি আপনার ছেলেকে
যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তার উপর থেকে কালো দরজা নামানোর। যদি নামে তাহলে তো ভালো, না নামলে আপনাকে নামাতে হবে। তাই বলে হুজুর মন্ত্র পড়তে লাগলো। প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবৎ অনেক ঝাড়া ফু দিল। দেওয়ার পরে আমাকে পানি পরে দিল, দিয়ে আমার গায়ের উপরে ছিটিয়ে দিল। দিয়ে আমার আব্বুকে বলতেছে, এই পানিটা প্রত্যেক দিন রাত্রে আর সকালবেলা আপনার ছেলের শরীরে ছিটিয়ে দিবেন। আর এখান থেকে যে আপনার বাড়ির পিছনে একদম উত্তরমুড়ো কোনায় ঘুরবেন, ঘুরে দেখবেন একটি বক্স রাখা আছে, প্লাস্টিকের বক্স। ওই বক্সের ভিতরে যেসব জিনিসপাতি আছে সেই বক্স সহ সেই জিনিসপাতি সহ পুড়িয়ে ফেলবে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। তাই বলে হুজুর আমাকে বলল, তুমি সবসময় খেয়াল রাখবে তোমার আশেপাশে, যাতে খারাপ কিছু যদি ঘোরে তাহলে অবশ্যই তোমার বা দেখি বিসমিল্লাহ বলে থুতু ফালাবে, আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ তোমার যেতে পারো। আমার আব্বু আমাকে নিয়ে চলে এলো আমার বাড়িতে। সেদিন রাত্রেবেলায় আমার আব্বু চলে গেল আমাদের বাড়ির কোনায়। বাড়ির কোনায় যেয়ে সেই বক্সটা তুলে পুড়িয়ে ফেললো। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার শরীর থেকে সেই ভারী জিনিসটা নেমে গিয়েছে, যে আমার শরীরের উপরে বসেছিল সে নেমে গিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারতেছি, হাতটাও কিছুটা নাড়াতে পারতেছি, পাওটা একটু নড়তেছে কিন্তু কথা বলতে পারতেছি না। এদিকে আমার আব্বু তখনই চলে গেল আমার বন্ধু হৃদয়ের বাড়িতে, যে হৃদয়ের আব্বুকে ডেকে উঠালো। উঠিয়ে হৃদয়কে অনেক বকাবকি করলো। হৃদয়কে বলল, তুমি এতটা খারাপ আমি আগে জানতাম না, জানলে তোমার সঙ্গে মেলামেশা করতে দিতাম না আমার ছেলেকে। হৃদয়ের আব্বু বলল, আচ্ছা ভাই কী হয়েছে আমাকে একটু খুলে বলবেন? আমার আব্বু আব্বুকে সব ঘটনা খুলে বলেছে। হৃদয়ের আব্বু হৃদয়কে অনেক মারধর করেছে, হৃদয়ের আম্মু অনেক মারধর করেছে, হৃদয়ও অনেকটাই কষ্ট পেয়েছে। হৃদয় প্রথমে আমাদের উপর রাগ করে থাকলেও তারপরে থেকে হৃদয় আমাদের সঙ্গে বেশ ভালোভাবে মেলামেশা করলো। হৃদয় তার ভুল বুঝতে পেরেছে, সে আমাদেরকে মেনেও নিয়েছে। এদিকে আমরাও আল্লাহর মতে ভালো হয়ে গিয়েছি। হৃদয় আগের মতো আমার সঙ্গে মেলামেশা করতে লাগলো। আমার আম্মু আমাদেরকে মেনে নিতে পারেনি, কারণ আমার আম্মু হৃদয়কে খুব একটা পছন্দ আগে থেকে করতো না, এখন তো আরও না। হৃদয়কে আমার আম্মু দেখতেই পারে না। আমি অনেক বুঝিয়েছি, বোঝানোর পরে আমার আম্মু কিছুটা আমার বন্ধু হৃদয়কে মেনে নিয়েছে, কিছুটা হলেও আমার আম্মু শান্ত হয়েছে। এদিকে প্রায় 3-4 বছর কেটে গেল, আমরা দুজনে বিয়ে করে নিয়েছি, বাকি আর আমি। আমাদের বিয়েটা হৃদয় মেনেও নিয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে আমরা বেশ ভালোভাবে আছি। আমি একটি জব করতেছি এখন, পাখিও একটি জব করতেছে। আমাদের সঙ্গে আমার বন্ধু হৃদয় আছে। আমরা 3 জনেই একই জায়গায় একই কোম্পানিতে জব করি। আল্লাহর রহমতে দিনকাল এখন ভালো কেটে যাচ্ছে। যাই হোক ভাই, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ছড়িয়ে দিবেন। আমি সবার মতো এত গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পেরেছি এতটুকু আপনাদেরকে বলেছি। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না সুমন ভাই, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই ইমন ভাই তার ঘটনাটি শেষ করেছে। ঘটনাটি আমার ভালো লেগেছে। ইমন ভাই যেভাবে ঘটনাটি পাঠিয়ে থাকুক, আমি আমার চেষ্টা কোনো ত্রুটি রাখিনি। আমি ঘটনাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আমি এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ঘটনাটি আমার কাছে অনেক আগে পাঠিয়ে দিয়েছিল, আমি সেই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি সময় স্বল্পতার কারণে মাঝখানে একদিন ভিডিও ছাড়তে পারিনি। যাই হোক, আপনারা মনে কষ্ট নেবেন না। আমার চ্যানেলটা আল্লাহর মতো বেশ ভালো এগিয়ে গিয়েছে। আশা করব আপনাদের সাপোর্টে আমি আরও দ্রুত এগিয়ে যেতে পারবো। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আমার আগে যে অডিয়েন্সগুলো রয়েছে তারা রীতিমধ্যে আমাকে অনেকটাই সাহায্য করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার, আমি দেখেছি। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা জানি কারা আমাদেরকে সাপোর্ট করতেছে সবসময়, আমরা সব কিছুই জেনে থাকি। যাই হোক, আমি জানি কারা কারা আমাকে শুরু থেকে সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমার দোয়া রইল।
আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা খুবই দ্রুত এগিয়ে যেতে পারবো। যাই হোক ভাইরা, যারা আমাদেরকে নিয়মিত সাপোর্ট করে যাচ্ছেন, যারা আমাদের ভিডিও দেখতেছেন, আমাদের সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন ঠিক এভাবেই করে যাবেন ইনশাল্লাহ। আমরা যত পারি আপনাদেরকে আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি, আপনারা যাতে আমাদের আরও কাছে আসতে পারেন। এই কারণে আমরা প্রতি রবিবার ও বৃহস্পতিবার নিয়মিত একটি আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি। এটা আসলে কোনো কন্টেন্ট না, এটা আয়োজনটা আমরা করব মূলত আপনাদের আমাদের মাধ্যমে কোনো একটা ডিসিশন আসার। যেমন আপনারা পার্সোনালি আমাদের কাছে কমেন্ট করবেন, সে কমেন্টের উত্তরগুলো আমরা দিয়ে থাকব। আমরা এ পর্যন্ত ছিলাম 2 জন মেম্বার, এখন আল্লাহর রহমতে আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের মাঝে আরও একটা ভাই যুক্ত হয়েছে। আমরা এখন 3 জন আছি। আশা করব 3 জনেই আপনাদের পিছনে লেগে থাকবো ইনশাল্লাহ। আপনারা যে প্রশ্ন করে থাকবেন আমরা সরাসরি উত্তর দিয়ে থাকবো। যাই হোক, আমি আর বাজে কথা বলছি না, এখন মূল ঘটনায় চলে আসা যাক। যদি আপনাদের কাছে এরকম ভয়ানক বা ভৌতিক কিছু ঘটনা থেকে থাকে তাইলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর যদি পার্সোনাল আপনার কোনো মতামত থেকে থাকে বা যদি কন্টেন্টের বিষয়ে কোনো অভিযোগ বা কোনো কথা থেকে থাকে তাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এইভাবেই নক দিবেন, যেভাবে আমি বলে থাকি। যে যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে না যেয়ে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি আসবেন, এসে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, দিয়ে ওখানে লিখে দেবেন ভাই আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। আমি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। বা আপনার হোয়াটসঅ্যাপে যদি না পাই তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারই আমার পার্সোনাল নম্বর, এটাতেও ফোন দিতে পারেন, সরাসরি ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন। যাই হোক, আমি কন্টেন্টের বিষয়ে কথা বলি। যদি ভয়ানক কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হতে পারে 00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 0962135608। এটা আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, বরাবরের মতো একটু কথাই বলতে চাই। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।